প্রাচীন কাল থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ লোভ, লালসা আর হিংসার বশবর্তী হয়ে কালো জাদু নামক অন্ধকার জগতে হাঁটছে। অথচ সকল ধর্মের ধর্মগ্রন্থেই ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু অথবা সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোনো সত্তার কাছে কিছু চাওয়া নিষিদ্ধ, কেননা এটা শিরক আর ভয়ঙ্কর পরিণতির সূচনা। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ, আর তারা শিখত এমন জিনিস যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকার দিত না। সূরা আল বাকারা। অন্য এক আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। এবং আজকের ভিডিওতে কালো জাদুতে নিমজ্জিত হওয়ার ভয়ঙ্কর পরিণতি তো জানবেনই, এবং তার সাথে ভয় আর জিনের জগৎ বিষয়েও দেখানো হয়েছে। এক্সপ্লেইন হচ্ছে তুর্কিশ হরর মুভি প্রেতালাপ প্রেজেন্স আলেমি জিন, জিনেদের জগৎ। তো কেমন আছেন সবাই? আমি শুভ্র আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সময় তখন 1997। রাতের বেলা আসিয়া নামের একটা মহিলাকে দেখা যায় কর্মশেষে সে তার নিজ বাড়িতে ফিরছিল, কিন্তু বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই সে দেখতে পারে তার স্বামী ইকরামের সাথে তারই আপন বোন হাতিজা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এটা দেখে তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে তার পাশে সে দেখতে পারে তার ছোট্ট মেয়ে ইয়ালিস দাঁড়িয়ে রয়েছে। তখন সে তার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্দি করে পাথরের একটা শোপিস হাতে নিয়ে সেই ঘরে প্রবেশ করে। তার স্বামী তো তাকে দেখে বলছিল, তুমি রাগ করো না, তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। কিন্তু নিজের আপন বোনের সাথে নিজের স্বামীর এমন অবস্থা আসিয়া কোনোভাবেই মানতে পারছিল না। সে শোপিসটা দিয়ে তার হাজবেন্ডের মাথায় একের পর এক আঘাত করতে শুরু করে এবং সেখানেই তার হাজবেন্ডকে একদমই শেষ করে দেয়। তার বোন হাতিজা তো ভয়ে সেখানে কাঁদছিল। আসিয়া এবার তার বোনকে মারার জন্য এগিয়ে আসে, গলা টিপে ধরে, কিন্তু কি কারণে যেন মারতে পারে না, হয়তো রক্তের টান হবে। এবার আমরা দেখতে পাই আসিয়া আর হাতিজা দুই বোন মিলে ইকরামের লাশটা নৃশংসভাবে টুকরো টুকরো করে বাড়ির পেছনের দিকটাতে পুঁতে দেয়। আর দেখতে দেখতেই পার হয়ে যায় 20টি বছর। ছোট্ট মেয়ে ইয়ালিস এখন বড় হয়েছে। দেখা যায় হাতিজা নিজের পায়ে হাঁটার ক্ষমতা হারিয়ে এখন হুইল চেয়ার ব্যবহার করে। আসিয়া সেখানে তার মেয়ে ইয়ালিসকে খেতে ডাকছিল। তখন নিজের বোন হাতিজাকে সে বলল, এই নে, তুইও পেটে ভরে নে। তখন ইয়ালিস বলে, মা, তুমি খালাকে এমন ভাবে ডাকো কেন যে খালার ক্ষুধাই চলে যায়? আমরা বুঝতে পারি সেদিন হয়তো আসিয়া তার বোনকে মারতে পারেনি, তবে সে তার বোনকে ক্ষমাও করতে পারে না। যাই হোক, হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। ইয়ালিস দরজা খুলে দেখা যায় একটা লোক এসেছে। তার নাম হাকি। আসলে সে হচ্ছে ইয়ালিজের হবু স্বামী। তাদের কিছুদিন আগেই এঙ্গেজমেন্ট হয়েছে। সেখানে আমরা আরো একটা মেয়েকে দেখতে পারি যার নাম হচ্ছে আয়তেন। সে হচ্ছে ইয়ালিজেরই বড় বোন, মানে আসিয়ার দুই মেয়ে। আর তার হবু স্বামী হাকি সহ আয়তেন একটি কাপড় তৈরির কারখানায় চাকরি করে। সেদিন বাসে করে কর্মস্থলে যাওয়ার পথে বাসের ভেতরে আয়তেন ইয়ালিজকে বার্থডে উইশ করে। সবাই সেখানে হাততালি দেয়, তবে এগুলো ইয়ালিজের পছন্দ না। তার পাশেই বসেছিল একজন মহিলা, নাম সালেহা। সে নতুন চাকরি নিয়েছে। মহিলাটি তাকে জিজ্ঞেস করে, তো কত বছর হলো? ইয়ালিস বলে, এই তো 25 বছর হলো। কিন্তু এটা শুনে মহিলার মুখটা কেমন জানি চিন্তিত হয়ে যায়। সেদিন একসাথে কাজ করার সময় ইয়ালিস সালেহার পরিবার সম্পর্কে জানতে চাইলে সালেহা বলে, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করতেন। একদিন উঁচু একটা বিল্ডিং থেকে পড়ে গিয়ে তিনি সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গিয়েছেন। সালেহা আরো বলে, তার একটা 6 বছরের বাচ্চা রয়েছে এবং তার সংসার একাই চালাতে হয়, এই জন্যই তার চাকরিটা করতে হচ্ছে। ইয়ালিজের বিষয়টা অনেক খারাপ লাগে। সেও বলে, আমারও বাবা হজে গিয়ে মারা গিয়েছেন। আসলে বন্ধুরা, ইয়ালিজের বাবা যখন মারা গিয়েছিল, মানে ইয়ালিজের মা আসিয়া যখন তার বাবাকে মেরেছিল, তখন ইয়ালিজ অনেক ছোট ছিল, তাই তার এত কিছু মনে নেই। আমরা রাতে দেখতে পারছিলাম হাকি আসিয়াকে বলছে, মা, আমার একটা জমি রয়েছে যেখানে একটু সমস্যা রয়েছে। সমস্যাটা যদি সমাধান হয় তাহলে সেখানে নতুন একটা ওয়ার্কশপ করব এবং আপনাদের কাউকে আর কাজ করতে হবে না। আসিয়া এটা শুনে অনেকটা খুশি হয়। হাকি তখন সেখান থেকে চলে যাবে। আসিয়া বলছিল, বাবা, আজ তো থেকেও যেতে পারো আমাদের বাড়িতে। কিন্তু সেখানে হাতিজা বলছিল, বিয়ের আগে এত আসা যাওয়া ঠিক নয়।
বিয়ের পর এসে থেকো, যত মন চায়। এই কথা শুনে তো হাকি চলে যায়। তবে আমরা দেখতে পারি আসিয়া হাতিজাকে ধরে বলছিল, তুই এটা ভুল করলি, আজ তোকে কিছু বললাম না, কিন্তু আর কখনো যদি তুই আমাদের মধ্যে নাক গলাস তাহলে তোকে নিচে ফেলে পারাবো। সেখানে আয়তেন সে তার মাকে বলে, মা আজকে তো অ্যালিসের জন্মদিন, কেক বানাবো? তার মা বলে প্রয়োজন নেই, সে সব পছন্দ করে না। তা কত বছর হলো অ্যালিসের? আয়তেন বলে 25 বছর। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই কথাটা শুনে আসিয়া হাতিজা দুজনের মুখে একটা অজানা ভয়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু কেন? যাই হোক, রাতে অ্যালিস ঘুমানোর সময় একটা দুঃস্বপ্ন দেখে আর তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পারে তার ঘরের দরজাটা খুলছিল আর বন্ধ হচ্ছিল, এরকমটা বারবার হচ্ছে। সে বুঝতে পারছিল না কিছু। হঠাৎ করে দেখতে পারে দরজার সামনে দিয়ে কেউ একটা দ্রুত চলে গেল। সে যখন বিষয়টাকে দেখতে যায়, ঘর থেকে বের হতেই দেখতে পারে তার মা একটা লাশ বিভৎসভাবে কেটে তার মাংস খাচ্ছে। চোখ দুটো ভয়াবহ সাদা, আর তাকে বলছে, এখান থেকে চলে যা, যা। সে এতটাই ভয় পায় যে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরদিন সকালে আমরা সবার কথাবার্তা শুনে বুঝতে পারি অ্যালিসের মৃগী রোগ রয়েছে। তার মা আসিয়া তাকে বলছিল, তুই তো ওষুধ ঠিক মতো খাস না, ওষুধ খেলে তো এমনটা হতো না। কিন্তু সে বলছিল, মা কাল রাতে আমাকে কোনো রোগে ধরেনি, সেটা স্বপ্নের মতো কিছু ছিল। সেখানে তখন হঠাৎ করে সে তার খালা হাতিজার পেছনে ভয়ঙ্কর একটা কালো অবয়বের মুখ দেখতে পারে। সে তো সবাইকে দেখানোর চেষ্টা করে, কিন্তু সেটা উধাও হয়ে যায় সাথে সাথে। তখনই দেয়াল থেকে একটা ছবি খুলে নিচে পড়ে যায়। এতে প্রায় সবাই ভয় পেয়ে যায়। সেদিন কারখানার মধ্যে যখন অ্যালিস কাজ করছিল, তখন তার টেবিলের মধ্যে সে হঠাৎ করে অনেক অনেক যোগ দেখতে পাচ্ছিল, যা দেখতে খুবই বিশ্রী। তখনই তার বোন তাকে এসে বলে, চলো লাঞ্চ করতে যাই, সময় হয়ে গিয়েছে। সে আয়তেনকে বলে, তুমি যাও, আমি মুখটা ধুয়ে আসি। সে যখন বাথরুমে মুখ ধুচ্ছিল, হঠাৎ করে ঘাড়ের মধ্যে যেন কেমন লাগছে। হাতটা বাড়িয়ে ঘাড়ে ধরতেই কেমন যেন ভেজা ভেজা কিছু। হাত এনে সামনে দেখতে পারে সেগুলো ছিল রক্ত। সে তো টিস্যু পেপার দিয়ে মুছতে শুরু করে, কিন্তু ব্লিডিং যেন আরো বেশি হচ্ছে। এক পর্যায়ে এসে দেখতে পারে তার হাতের সাথে একটা যোগ এসেছে। সে তো ভয় পেয়ে যায়। তখন সে বেসিনের মধ্যে উকি দিয়ে দেখতে পারে সেখানেও রয়েছে অনেক অনেক, যেখানে সেগুলো কিলবিল করছে। সে কোনো রকমে সেখান থেকে বাহিরে আসে। অদ্ভুত বিষয়, দেখতে পারে কারখানা পুরো ফাঁকা, কেউ নেই। সবাই কোথায় গেল? তখন সে দেখতে পারে সালেহা একা একা কোথায় যেন চলে গেল সামনে দিয়ে। সে যখন একটু সামনে আগায়, দেখা যায় পুরো কারখানার জিনিসপত্রগুলো যেন শূন্যে ভেসে উঠেছে। আর এগুলোর ভেতর দিয়ে দেখা যাচ্ছে কালো এক ভয়ঙ্কর অবয়ব, যেটা ছিল জিন। সে কিছু বুঝে ওঠার আগেই সেটা তার দিকে দৌড়ে আসছিল। তখনই আমরা দেখতে পারি তার মৃগী রোগের অ্যাটাক হয়েছে, খিঁচুনি দিচ্ছে, আর সবাই তাকে সামলাচ্ছিল। কিছুক্ষণ পর সে ঠিক হয়ে যায়। কারখানা ছুটি হওয়ার পর হাকি অ্যালিসকে থামিয়ে বলছিল, তুমি তো আজকে একটু অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার ক্লান্তি দূর করার জন্য চলো আমরা আজকে মুভি দেখতে যাই, বাহিরে কিছুক্ষণ ভালো সময় কাটাই। অ্যালিস তখন বলে, দেখো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে ঠিকই, তাই বলে আমি তোমার সাথে যখন তখন যেখানে সেখানে চলে যাব আমি এমন নই। যদি এসব করতেই হয় তাহলে অন্য কাউকে খুঁজে নাও। আর আমার সাথে যখন তোমার প্রথম দেখা হয় তখন তুমি ঠিকমতো নামাজ আদায় করতে, ইসলাম পালন করতে মন দিয়ে, যেটা এখন তুমি করো না। হাকি বলতে থাকে, আরে আমি তো চাইছিলাম তোমার মনটা একটু ভালো করতে। আচ্ছা যাই হোক, তুমি রাগ করো না, তুমি যেভাবে চাও আমি সেভাবেই চলবো। এরপরে দেখা যায় অ্যালিস একজন কবিরাজের কাছে গিয়েছে, যার নাম সেলিম। সে মূলত অসুস্থ মানুষদের হোমিওপ্যাথিক অথবা ভেষজ চিকিৎসা দিয়ে থাকেন। সেখানে গিয়ে সে বলে, চাচা আমার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে, আমি ডাক্তারের ওষুধগুলো খাচ্ছি না, শুধু আপনার দেয়া ভেষজ মিশ্রণ সেবন করছি। আর সমস্যাটা আমার সম্পূর্ণ মৃগী রোগটার জন্য হচ্ছে তাও মনে হয় না। কিন্তু সেই কবিরাজ তখন তাকে বলে, এরকমটা করলে তো হবে না, যদি ভালো হতে চাও তাহলে ভালোভাবে ওষুধ সেবন করতে হবে। এবার কোন ওষুধে তোমার রোগে কাজে দিবে সেটা তো আল্লাহ ভালো জানে। এবার রাতে আমরা খাবার খাওয়ার সময় দেখতে পারি অ্যালিস সেলিম কবিরাজের দেওয়া সেই ভেষজ মিশ্রণটা নিয়ে খেতে বসেছে। তার মা আসিয়া তাকে বলে, তুই আবার সেলিমের কাছে গিয়েছিলে? অ্যালিস বলে, সেলিম খুব ভালো ওষুধ বানায় মা, ওনার ওষুধ সেবন করলে আমার ভালো লাগে। আসিয়া বলতে থাকে, তুই জানিস তার অতীত সম্পর্কে? সে নিজেকে আগে জিনের ওঝা বলে দাবি করত এবং সেসব কবিরাজি করতে গিয়ে একটা ছেলেকে একদমই মেরে ফেলেছিল। যদি সে একটু বড়লোক না থাকতো তাহলে
তাহলে জেলে পচে মরতে হতো। ইয়ালিস বলে, আমার বাবাও তো ওঝা ছিল তাই না? আসিয়া বলে, সেলিমই তোর বাবাকে শিক্ষা দিয়েছিল এসব, আর তার জন্যই তো তোর বাবার মরতে হলো। ইয়ালিস বলে, মানে তুমি না বলেছিলে বাবা হজ করতে গিয়ে মারা গেছে? এখন এই প্রশ্নের কোনো উত্তর আসিয়া দিতে পারছিল না। তখন সে বলে ওঠে, তোর বাবা উন্মাদ ছিল, আমার কোনো কথাই শুনতো না। সে হজে গিয়েও হয়তো জিনেদের সাথে পাঙ্গা নিয়েছিল, আর এই জন্যই মারা গিয়েছে। এখন এমন কথা শুনে ইয়ালিসের ভীষণ খারাপ লাগে। সে তার রুমে চলে যায়। সে যখন ঘুমাচ্ছে তখন কিছু শব্দে তার হঠাৎই ঘুম ভেঙে যায়, আর সে যখনই উপরের দিকে তাকায় দেখতে পারে বাড়ির ছাদ তার মা আর তার খালা কবরের মতো করে খুঁড়ে ফেলেছে। এবার তারা উপর থেকে মাটি ফেলতে শুরু করে, মানে ঘরটা যেন কবর আর তাকে কবর দেওয়া হচ্ছে। আর তখনই কিছু ভয়ানক হাত বিছানায় তাকে চেপে ধরে, মুখ চেপে ধরে, আর উপর থেকে তো মাটি পড়ছেই। সে নড়তে পারছিল না। কি ভয়াবহ অবস্থা। তখনই সে চিৎকার দিয়ে উঠে পড়ে আর তার খালার কাছে এসে কান্নাকাটি শুরু করে। সেদিন কারখানাতে সালিহা অ্যালিসকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, যদিও তুমি আমার বিষয়ে সবটুকু জানো না। তখন সে একটা কাগজ বের করে অ্যালিসকে দেয় আর বলে, এটা হচ্ছে আমার ঠিকানা। কখনো যদি আমার কিছু হয়ে যায় দয়া করে আমার প্যারালাইজড স্বামী আর সন্তানের মাঝে মধ্যে খবর নিও, সেখানে যেও। এখন এই কথা শোনার পর ইয়ালিস বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই তো আপনার পাশে আছি। যে কোনো প্রয়োজনে আমরা দরকার হয় ফান্ড কালেক্ট করব। আপনি বলুন যা দরকার হয়, কিন্তু মনোবল হারাবেন না। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম হাকি আর আয়তেন কাজের বাহানায় একটু আড়াল হয়ে সেখানে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এখান থেকে বোঝা যায় হাকি কতটা খারাপ মনের মানুষ। সে যে মেয়েকে বিয়ে করবে তার বড় বোনের সাথে সে অবৈধ সম্পর্ক করছে। আর আয়তেন মেয়েটাও ঠিক তার খালার মতোই খারাপ, যে কিনা নিজের বোনের জীবনের দিকেও একবার চাইলো না। তারপর দেখা যায় আসিয়া চলে গিয়েছে সেলিম কবিরাজের দোকানে, আর সেখানে গিয়ে ভাঙচুর করছে আর বলছে, তুই কেন আমার মেয়েকে ওষুধ দিয়েছিস? আরেকবার যদি ওষুধ দিস তাহলে তোর খবর আছে। সেলিম তো বলছিল, আমি তো ভালোর জন্য দিয়েছি। আসিয়া বলে, আমাকে বোঝাতে আসিস না, আমি জানি তুই একটা ছেলেকে মেরে ফেলেছিলি কবিরাজি করতে গিয়ে। সেলিম বলতে থাকে, আমি মারিনি, কতবার বলবো, আমি শেষ মুহূর্তে সেখানে পৌঁছেছিলাম আর আমি ছেলেটাকে বাঁচাতে ব্যর্থ হয়েছিলাম। আসিয়া বলে, তুই আমার মেয়েকেও বাঁচাতে পারবি না, ডাক্তারের কাজে তুই নাক গলাস না, আর কোনোদিন যাতে আমার মেয়ের বিষয়ে নাক গলাতে না দেখি। তোর কাছে আসলেই তো তুই বলবি এটা কোনো শারীরিক সমস্যা না, এটা জেনের সমস্যা, এটা বলে তাবিজ ধরিয়ে দিবি। আমরা দেখতে পারি সেলিম এই কথাতে রেগে যায় আর বলে, অনেক হয়েছে, আমি অনেক দিন যাবৎ মানুষকে টাকা ছাড়া ফ্রি চিকিৎসা দিয়ে আসছি, খারাপ জিন থেকে তাদেরকে রক্ষা করে আসছি, কিন্তু আপনার স্বামী কখনোই এটা করেনি। আল্লাহ তাআলা আপনার স্বামী ইকরামকে সিলেক্ট করেছিলেন একজন রাক্ষী হিসেবে, কিন্তু তিনি ভুল পথে হেঁটেছেন, আমাকে তার মতো মনে করবেন না। এটা বলে আসিয়াকে বের করে দেয়। আসিয়াও একদম চুপচাপ হয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে, কেননা তার কিছু আর বলার ছিল না। কাজ শেষে ইয়ালিস হাকির সাথে রেস্টুরেন্টে গিয়েছিল সেদিন, তবে সেই বাহানায় হাকি তার হাত ধরতে চাইলে সে হাকিকে অনেক কথা শুনিয়ে দেয়। আর সেদিন ছিল পবিত্র রাত, শবে বারাত। টিভিতে তেলাওয়াতের অনুষ্ঠান হচ্ছে। আসিয়া কুরআন তেলাওয়াত করছে। ইয়ালিস নামাজ পড়তে দাঁড়ায়। নামাজ শেষ করার পর চোখটা যখন দেয়ালে পড়লো, দেখতে পারলো একটা ছায়া ধীরে ধীরে বড় হচ্ছিল। সে তো খুবই ভয় পাচ্ছিল, আর তখনই সেটা একদমই তার সামনে চলে আসে, যেটা দেখে সে এতটাই ভয় পায় যে তাকে মৃগীরোগ আবারও অ্যাটাক করে। শরীরে খিঁচুনি উঠে যায়, যদিও তাকে সবাই সামলে নেয়। রাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে হাতেজা। হঠাৎ করেই টিভির শব্দে ঘুম ভেঙে গেলে আমরা দেখতে পারি টিভিতে চলছে সেই দিনের ঘটনা, মানে যেদিন তার বোন আসিয়া তার হাজবেন্ডকে মেরে ফেলেছিল। এটা দেখে তো সে খুবই ভয় পাচ্ছিল, চেষ্টা করছিল টিভিটা বন্ধ করতে, কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। সে চেষ্টা করে তখন সেই ঘর থেকে চলে যাওয়ার, কিন্তু তার হুইল চেয়ারটাও লক হয়ে যায়। প্রচুর ভয় পাচ্ছিল সে। হঠাৎ করে টিভিটাও অফ হয়ে যায়। এবার আমরা দেখতে পারি কোনো এক শক্তি হুইল চেয়ারটাকে হাতিজা সহ একদমই ঘোরাতে শুরু করে। কিছুক্ষণ এমন হওয়ার পর ঘূর্ণনটাও থেমে গেল। হাতিজার সামনে তখনই চলে আসে তার বোনের হাজবেন্ড ইকরামের ভয়ানক অবয়ব। তাকে বলতে থাকে, তুই সব নষ্টের মূল ছিলি, এখন ফেরেশতা হয়ে বসে আছিস, তুই আর আমি একই পাপ করেছি, তোকেও শাস্তি পেতে হবে। এটা বলে হাতিজাকে ভয়ানক ভাবে অ্যাটাক করে দেয়। সকালবেলা আয়তেন যখন ঘরে আসে, দেখতে পারে তার খালা হাত পা ভেঙে পড়ে আছে উল্টো হয়ে, চোখ হয়ে গেছে একদমই সাদা বর্ণের। সে হা করে আছে। এই অবস্থা দেখে তো সে চিৎকার দেয়। এরপর আমরা দেখতে পারি হাতিজা মারা যাওয়ায়
বাড়িতে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। আশেপাশের অনেক মহিলা এসেছে, তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করছিল। কিন্তু সেখানে আমরা দেখতে পাই ইয়ালিজের কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। সে সামনে চেয়ে দেখতে পায় সবগুলো মহিলার চোখ যেন হঠাৎ করেই একদমই সাদা হয়ে গিয়েছে। সে তো খুবই ভয় পাচ্ছিল। এর মাঝেই তার মা তাকে বললে, তোমার খালার লাশের সামনে আরেকজন মহিলা কোরআন তেলাওয়াত করছে, তেলাওয়াত শেষ হলে ওনাকে এখানে আসতে বলো। ইয়ালিজ সেখানে গিয়ে দেখতে পারে মহিলাটি লাশের সামনে বসে কোরআন তেলাওয়াত করছে। পেছন থেকে অনেক ডাকার পরেও মহিলাটি তার দিকে তাকায় না। তখন সে বলে, তেলাওয়াত শেষ হলে মা বলেছে ওনার কাছে যেতে। এটা বলে সে যখন সেখান থেকে চলে আসছিল তখনই তাকে কেউ একজন পেছন থেকে ডাকে। সে পেছনে চেয়ে দেখতে পারে তার খালা হাতিজা তাকে বলছে, ওরা তোকে চায়, তোকে ওরা নিয়েই ছাড়বে। ইয়ালিজ দেখতে পারছিল সেখানে আরো বোরকা পরা মহিলার অবয়বগুলো সেখানে কোরআন তেলাওয়াত করছিল। সবগুলোর চোখ একদমই সাদা। সে তো চিৎকার দেয়। তার বোন আয়তেন তাকে তখন সামলায়। কেন হচ্ছে ইয়ালিজের সাথে? যাই হোক, হাতিজার লাশ দাফন করতে হবে, যার জন্য তাদের গ্রামের বাড়িতে যাওয়া প্রয়োজন। ইয়ালিস অসুস্থ, তাই তাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার মা আসিয়া আর তার বোন। তারা চলে যায়। আজ বাড়িতে একা ইয়ালিস। সে যখন গোসল করছিল হঠাৎ করে তার মনে হয় বাথরুমে সে ছাড়াও অন্য কিছু রয়েছে, অন্য কেউ রয়েছে। সে জলদি করে কাপড় পরে বের হতে চাইছিল, কিন্তু দরজাটা বাহির থেকে লক করা। এবার তো সে ভয় পেতে শুরু করে। আর তখনই হঠাৎ করে দ্রুত করে লাইট ফ্লিক করতে শুরু করে। ভয়ের গুণ আরো বেড়ে যায়। সে তো চিৎকার করছিল, আর আমরা তার পেছনেই দেখতে পাচ্ছিলাম একটা ভয়ঙ্কর জিনকে। হঠাৎই সবকিছু স্বাভাবিক। সে বাইরে বের হয়ে সোফাতে বসে সেখানেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ করে বাহির থেকে আওয়াজ। সে ভয়ে ভয়ে নিচে নেমে আসে। বুঝতে পারে আওয়াজটা আসছে রান্নাঘর থেকে। সেখানে গিয়ে সে দেখতে পারে তার মা আসিয়া চলে এসেছে। কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ভয়ে ভয়ে ইয়ালিস জিজ্ঞেস করে, মা তুমি কখন এলে? আসিয়া বলে, আরে আর বলিস না, তোর বাবা আর তোর খালা এত জোর করা শুরু করলো, আর থাকতে পারলাম না। ইয়ালিস তখন বলে, কি বলছো মা? বাবা আর খালা তো মারা গিয়েছে। তখন চোখের পলক ফেলতেই দেখতে পারে সামনে কেউ নেই। তাহলে সেটা কি ছিল? ওই মুহূর্তে দরজায় কলিং বেলের আওয়াজ। ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলতেই সে দেখতে পারে বাহিরে দাঁড়িয়েছিল ভয়ঙ্কর একটা জিন, আর তার পাশে ছিল একটা ধোয়ার পোর্টাল। এটা কি? জিনটা সেই পোর্টালের দিকেই তাকে ইশারা দিচ্ছিল। সে তো ভয়ে দরজা লাগিয়ে দেয়। কোন রকমের রাতটা পার হলে সকালবেলা সেলিম কবিরাজের কাছে ইয়ালিস যায়, কিন্তু সেলিম কবিরাজ তাকে দূর থেকেই তাড়িয়ে দিতে চাইছিল। কেননা আসিয়া সেলিমের সাথে সেদিন অনেক দুর্ব্যবহার করেছিল ইয়ালিসকে ওষুধ দেওয়ার কারণে। সেলিম বলছিল তুমি এখান থেকে চলে যাও, কিন্তু ইয়ালিস তখন তার পেছনে ঘুরে ঘাটটা সেলিম কবিরাজকে দেখায়, যেখানে আমরা দেখতে পারি আরবিতে লেখা ছিল নাজার। এখন এই লেখাটা দেখে সেলিমও ভয় পেয়ে যায়। ইয়ালিস বলতে থাকে, আমার কোনো সাধারণ মৃগী রোগ নেই, আমাকে সাহায্য করুন। এটা বলে কাঁদতে থাকে। সেলিম তাকে বলে, আমি তো একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, কেন আমার কাছেই আসলে এসবের জন্য? ইয়ালিস বলে, আমি শুনেছি আপনি ওঝা ছিলেন, আর নিশ্চয়ই একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে সবাই কবিরাজ বলতে পারে না। অবশ্যই আপনি কবিরাজ। আর আমি শুনেছি আপনি নাকি কবিরাজি করতে গিয়ে একটা ছেলেকেও মেরে ফেলেছেন। তখন সেলিম কবিরাজ বলতে থাকে, আমি তাকে মারিনি, মারলে তো এতদিনই জেলেই থাকতাম। সেই ছেলেকে আমি বাঁচাতে পারিনি। ছেলেটিকে মূলত বলি করেছিল কেউ জিনের কাছে, আর যখনই তার 25 বছর পূর্ণ হলো তাকে জিন নিয়ে চলে গেল। ইয়ালিস বলে, কোথায় নিয়ে গেল? সেলিম উত্তর দেয়, আলেমে জিন, অর্থাৎ জিনেদের জগতে। ইয়ালিস তো অনেক ভয় পেয়ে যায়। সেলিম বলে, সেদিন আমি এমন কিছু দেখেছিলাম যা দেখার জন্য আমি কোনো সময় প্রস্তুত ছিলাম না। এসব দেখার পর আমি এই পেশাই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তাও আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি তোমার নখ আর একটু চুল দিও, আমি পরীক্ষা করে দেখব এটা কি আসলেই জিনগত সমস্যা নাকি স্বাভাবিক মৃগী রোগ। আমি দোয়া করব এটা যেন মৃগী রোগ হয়, কেননা যদি সমস্যাটা জিনের বিষয়ে হয় তাহলে আমার কিছুই করার থাকবে না। এদিকে আমরা দেখতে পারি কারখানাতে পর্দার আড়ালে যখন আয়তেন আর হাকি অপকর্ম করতে যায়, তখন সেখানে তারা দেখে একটা জিনিস, যা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। আর সেটা ছিল সালেহা মহিলাটির ঝুলন্ত দেহ, যে কিনা নিজে নিজেকে শেষ করে দিয়েছিল। হঠাৎ করে সে এমনটা কেন করলো? তার মৃত্যুতে খুবই কষ্ট পাচ্ছিল ইয়ালিস। তখন তার মনে হয় সালেহা তো তাকে বলেছিল সে যদি কোনো সময় পৃথিবীতে না থাকে তাহলে ইয়ালিস যেন তার ঠিকানাতে গিয়ে তার প্যারালাইজড হাজব্যান্ড আর সন্তানকে দেখে একটু। তো সেই কথা চিন্তা করে হাকির গাড়ি করে সেই ঠিকানায় রওনা দেয় ইয়ালিস, এবং সেই বাড়িটি খুঁজে পায়। বাড়িটা বেশ পুরনো মনে হচ্ছে, কেমন যেন অগোছালো। দরজায় ধাক্কা দিতেও কোনো জবাব পায় না সে। সেই মুহূর্তে একজন প্রতিবেশী লোক এসে ইয়ালিসকে বলে, আপনি এখানে কি করছেন? ইয়ালিস বলে,
বলে, আমি সালিহার কলিগ, সে আমার সাথে কাজ করত, আমি তার পরিবারের কাছে এসেছি। কিন্তু লোকটি সেখানে তাকে একটা ভয়াবহ তথ্য দেয়। বলে, কি বলেন? সালিহা তো গত 2 বছর ধরে নিখোঁজ, আপনি কার কাছে এসেছেন? ইয়ালিস বলে, আরে এই বাড়িতে যে একটা প্যারালাইজড লোক থাকে আর 6 বছরের একটা বাচ্চা আছে তাদের। সালিহা তো তাই বলল। তখন লোকটি যা বলে তা শোনার জন্য ইয়ালিস মোটেও প্রস্তুত ছিল না। লোকটি বলে, আপনি যাদের কথা বলছেন সেই লোকটি আর তার সন্তান আরো 20 বছর আগে মারা গিয়েছে, আর সালেহার কোনো হদিশ পাওয়া যায় না। লোকটির এইরূপ কথা শুনে খুবই ভয় পায় ইয়ালিস, কিন্তু কৌতূহলবশত সে ঘরে প্রবেশ করে। সবকিছু নিস্তব্ধ। তার মাঝে ইয়ালিসের কানে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে অন্য একটা রুম থেকে। সেখানে যাওয়ার পর সে দেখতে পারে কোনো এক মহিলা নিচে বসে আছে অন্য পাশ ফিরে, আর সে সামনে যেতেই সেটা তাকে ধরে ফেলে, যেটা ছিল সালেহার ভয়ঙ্কর রূপ, যেটা তাকে বলছিল, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম, তুইও একটা বলি, যা চলে যা, এখান থেকে চলে যা। আমরা দেখতে পারি সে দ্রুত সেখান থেকে চলে আসে হাকির গাড়িতে। ইয়ালিস এখনো কিছু বুঝে উঠতে পারছে না, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে হাকি গাড়ি থামিয়ে দেয় আর ইয়ালিসের কাছাকাছি আসতে চাইছিল। বলছিল, বিয়ের তো এখনো অনেক দেরি, আমারও তো ইচ্ছা করে তোমার কিছুটা কাছাকাছি আসার। কিন্তু সেখানে ইয়ালিস চিৎকার করতে থাকে। হাকি কোনোভাবেই তাকে থামাতে পারছিল না। তখন রেগে গিয়ে হাকি গাড়ি থেকে ইয়ালিসকে বের করে দেয়। বলে, যা, তোকে আমি বিয়ে করব না, তোকে দিয়ে কোনো লাভই হবে না, যা। আমরা ওদিকে দেখতে পারছিলাম সেলিম কবিরাজ ইয়ালিসের নখ আর চুল নিয়ে পরীক্ষা করে দেখছিল যে তার রোগটা কি স্বাভাবিক নাকি কোনো স্পিরিচুয়াল বিষয় রয়েছে। তখন সে দেখতে পারে কিছু দৃশ্য, কালো জাদু, চুক্তি, এসব বিষয়ের। আর সে বুঝতে পারে ইয়ালিসের সামনে বিপদ, আর ইয়ালিসের সাথে যা ঘটছে তা কোনো স্বাভাবিক রোগের জন্য নয়। অন্যদিকে আসিয়া কাপড় গোছানোর সময় একটা সিন্দুক থেকে কিছু আওয়াজ পাচ্ছিল। সেটা খোলার পর সে দেখতে পারে সেখানে স্বর্ণ গয়না একদমই ভর্তি হয়ে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুহূর্তের মধ্যেই সেটা পরিণত হয় ভয়ঙ্কর পোকামাকড় আর সাপে। সে তো দ্রুত বাক্সটি বন্ধ করে দেয়। তখনই কলিং বেল। আসিয়া দরজা খুললে দেখতে পারে সেলিম কবিরাজ এসেছে আর বলছে, ইয়ালিসের প্রোটেকশন দরকার, সে বিপদের মধ্যে রয়েছে, আমাকে তার কাছে যেতে দিন, তার সাথে জিন রয়েছে, সে বলি হয়েছিল। কিন্তু আসিয়া বিশ্বাস করছিল না, বলছিল, তুই এখান থেকে চলে যা, আমার হাজব্যান্ড ইকরামও এসব কবিরাজি করত, 20টা বছর ধরে আমি চেষ্টা করছি যেন কোনো জিনের আসর না পড়ে এই বাড়িতে, এখন তুই এসব বলে আবারও সমস্যা ঘটাতে চাইছিস, চলে যা। এভাবে সেলিমকে তাড়িয়ে দেয়। আমরা দেখতে পারছিলাম হাকির খারাপ ব্যবহারে কাঁদছিল ইয়ালিস, কিন্তু হঠাৎ করেই তার আচরণটা একদমই পাল্টে যায়। আমরা দেখতে পারি তার চোখ হয়ে যায় একদমই কালো, তার মানে সে এখন সম্পূর্ণ জিনের বসে চলে গিয়েছে। আইতেন যখন গোসল করতে যায় সেখানে ইয়ালিসকে সে দেখতে পারছিল, যার হাতে ছিল একটা ছুরি, এবং সে যখন ইয়ালিসের পায়ের দিকে চায় দেখতে পারে তার 2টা পা ছিল একদমই উল্টো ভাবে। কি ভয়ঙ্কর বিষয়, সেটা তাকে অ্যাটাক করতে চাইছিল। আইতেন তো ভয়ে চিৎকার করতে করতে চোখ বন্ধ করে ফেলে। ভাগ্য ভালো সেদিন তার কিছুই হয় না। ইয়ালিসকে এবার আমরা দেখতে পারি তার বডি ল্যাঙ্গুয়েজ একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সে ফোন করেছে হাকির কাছে আর দেখা করতে বলছে তার সাথে, এবং তারা দেখাও করে। কিন্তু ইয়ালিস সেখানে সম্পূর্ণ পরিবর্তন, পর্দা ছেড়ে সে মডার্ন ড্রেস পরেছে, আর তার কথাবার্তা আচরণ একদমই ভিন্ন। হাকি তার এমন পরিবর্তন দেখে তো অনেক খুশি, কিন্তু আমরা তো জানি এই পরিবর্তন সে হয়নি, তার ভেতরে রয়েছে জিন। ইয়ালিস তখন সেখানে হাকিকে প্রস্তাব দেয় গাড়ি কোনো ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করাতে। হাকি তো বুঝে যায় ইয়ালিস তাকে কি বলতে চাচ্ছে, সে তো খুবই খুশি। একটা নির্জন জায়গায় গেলে দুজনে যখন কাছাকাছি আসছে তখনই ইয়ালিস হাকির কানে একদমই কামড় দিয়ে সম্পূর্ণ কানটাই ছিঁড়ে ফেলে। সেখানে ছুরিকাঘাত করতে করতে হাকিকে একদমই শেষ করে দেয়, আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। সে উঠে দেখতে পারে তার হাতে রক্ত, ছুরি। সে তো এসব দেখে কান্না করতে শুরু করে, তার হুঁশ নেই কিছুই। তার কান্না শুনে আসিয়া সেখানে আসে, আর এসব দেখে তারও মাথায় হাত। এরকম কেন হচ্ছে, এবার তো সত্যিই ভয় হচ্ছিল। সে দ্রুত সেলিম কবিরাজের কাছে এবার কল দেয় আর বলে বর্তমান অবস্থার কথা, আর এটাও বলে যে আমি মনে হয় জানি ইয়ালিসের সাথে এমনটা কেন ঘটছে। তখন সে বলতে থাকে আরো 25 বছর আগের একটা ঘটনা, যেখানে ইকরামের কাছে একটা দম্পতি এসেছিল, তাদের কোনো বাচ্চা ছিল না, যে কোনো মূল্যে তারা একটা বাচ্চা চাইছিল, তার জন্য সবকিছু সেই দম্পতি দিতে রাজি ছিল। ইকরাম তখন বলে, আমি আপনাদের বাচ্চা দিতে পারবো আপনার স্ত্রীর গর্ভে, তবে তার জন্য একটা অন্য বাচ্চাকে জিনের কাছে বলি দিতে হবে। আসিয়া বলে, যখন এটা ঘটেছিল তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, ইয়ালিস আমার পেটে ছিল, হয়তো ইকরাম আমার বাচ্চাকেই, মানে তার নিজের বাচ্চাকেই বলি দিয়েছিল, এবং সেটার শর্ত ছিল 25 বছর পর
জিন এসে তাকে নিয়ে যাবে। আর এখন তো মনে হচ্ছে হয়তো সেটাই হতে যাচ্ছে। আর মূলত এই কারণেই ইয়ালিসের 25 বছর হয়েছে এটা শুনে সবাই চিন্তিত থাকতো। এবার সেলিম আসিয়াকে বলে যত দ্রুত সম্ভব তাকে কোনো ফাঁকা জায়গায় নিয়ে বেঁধে ফেলুন, তার কোনো কথা শুনবেন না, কেননা তার ভেতরে এখন জিন রয়েছে, আমি আসছি। তখন আমরা দেখতে পারি আসিয়া যখন ইয়ালিসের কাছে যায় সে দেখতে পারে ইয়ালিস আয়তেনের গলায় ছুরি ধরে রেখেছে। আসিয়া তো বলছিল এটা তোর বোন, তুই তাকে মারিস না। তখন তার ভেতর থেকে সেটা বলছিল কেন মা, তোমার তো রক্ত দেখতে ভালোই লাগে, আর তার যে চরিত্র দরকার নেই তো তার বাঁচার। এই বলে তখনই আয়তিনকে সেখানেই সে মেরে ফেলে। সে যখন আসিয়া কেউ মারতে যাবে তখনই সেলিম কবিরাজ সেখানে চলে আসে আর তার লাগেজ দিয়ে ইয়ালিসকে মেরে অজ্ঞান করে দেয়। সেখানে আমরা দেখতে পারি অদ্ভুতভাবে একটা ধোয়ার পোর্টাল খুলে যাচ্ছিল যেটা ছিল জিনের। জিন এবার ইয়ালিসকে তাদের সাথে তাদের দুনিয়ায় নিয়ে যেতে চাচ্ছিল এই পোর্টালের মাধ্যমে। সেলিম কবিরাজ বলছিল ইয়ালিসকে এখান থেকে নিয়ে চলুন, নয়তো তাকে তারা নিয়ে যাবে। দেখা যায় তারা চলে যাচ্ছিল কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে গাড়ি করে। আসিয়া সেলিমকে বলছিল আমার একটা কথা মনে পড়েছে, ইকরাম বলেছিল সে অন্য একটা সন্তানকে বলে দিয়েছিল যেটা সে সেই দম্পতির জন্য উৎসর্গ করেছিল, সেটা তো আমার মেয়ে ছিল না। আর বন্ধুরা তখনই আমরা একটা টুইস্ট দেখতে পারি সেখানে। ইকরাম 25 বছর আগে যার বাচ্চাকে বলি হিসেবে ঠিক করেছিল সেটা ছিল সালিহা মহিলাটির বাচ্চা, এবং তার স্বামীকে ইকরাম টাকা দিয়ে তার সন্তানকে কিনে নিয়েছিল আর জিনেদের কাছে বলে দিয়েছিল। এখন আসিয়া বলতে থাকে তাহলে আমার মেয়ের উপরে এটা কিভাবে আসলো? সেলিম বলে জিনদের সাথে চুক্তির কিছু নিয়ম আছে। এই চুক্তিতে যদি বাচ্চাটি প্রতিবন্ধী হয় বা 25 বছর হওয়ার আগেই মারা যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না জিনেদের কাছে, এবং তারা তখন নিজেরাই নিজেদের বলি খুঁজে নেবে, এবং সেটাই হচ্ছে ইয়ালিস। আর আমরা তো জেনেছিলাম অনেক বছর আগেই মারা গিয়েছিল সালেহার হাজবেন্ড আর সন্তান। আসিয়া বলছিল যে কোনো মূল্যেই হোক আমার মেয়েকে বাঁচান। সেলিম বলে আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এটা খুবই কঠিন। দেখা যায় সেলিম আসিয়া আর ইয়ালিজের চোখ বেঁধে ইয়ালিজকে একটা আগুনের বলয়ের ভেতর রাখে আর আসিয়াকে বলে আপনাদের দুজন থেকে যে কোনো একজন বাঁচবে। আসিয়া বলে আমার মেয়েকে বাঁচান, আমার আর কিছু চাই না। আর এখানে আমরা দেখতে পারি আসিয়া সেলিম কবিরাজকে সব সত্য বলে দেয়, স্বীকার করে সে তার স্বামী ইকরামকে মেরেছে। কারণ ছিল তার বোনের সাথে অবৈধ মেলামেশা করেছিল, শুধু সেটার জন্য নয়। তার থেকে আমরা জানতে পারি জিনের সাথে চুক্তির পরপরই নাকি ইকরাম বদলে গিয়েছিল, পাগলাটে হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা দেখতে পারি সেলিম এবার মন্ত্র পাঠ করতে শুরু করে আর জিনদের ডাকতে শুরু করে, বলে হে জিন জাতি আপনারা হাজির হন, আপনাদের বলি হিসেবে আসিয়াকে কবুল করুন, ইয়ালিসকে ছেড়ে দিন। এটা বলার সাথে সাথে তখনই আসিয়ার শরীরে আগুন জ্বলতে শুরু করে আর সে সেখানেই পুরে ছারখার হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে জিনেরা ইয়ালিসকেও ছাড়ে না। একটা পোর্টাল খুলে যায় আর তাকেও তাদের সাথে তাদের দুনিয়ায় নিয়ে যায়। সেলিম কিছুই করতে পারে না কান্নাকাটি ছাড়া। আর এভাবেই জিনেদের কাছে বাচ্চা চাওয়ার কারণে সম্পূর্ণ একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে সংক্ষিপ্ত করে একটু বলি। এখানে আসিয়ার হাজব্যান্ড ইকরাম, তিনি ছিলেন একজন দুষ্ট কবিরাজ। তার কাছে এক দম্পতি এসেছিল যাদের কোনো বাচ্চা ছিল না এবং বলেছিল তাদের যেন বাচ্চা হয় সেরকম কিছু করতে। ইকরাম লোভে পড়ে সোনাদানা নিয়ে সালেহার হাজব্যান্ডকে টাকা দিয়ে সালেহার গর্ভে থাকা সন্তানটাকে জিনেদের কাছে বলে দিয়েছিল যেন সেই দম্পতির কোলে নতুন বাচ্চা আসে। আর শর্ত ছিল 25 বছর হওয়ার পর জিন তার বলি নিয়ে যাবে তাদের জগতে। কিন্তু কোনো এক কারণে 25 বছর হওয়ার আগেই সালেহার হাজব্যান্ড আর তার সন্তান সহ সে মারা যায়। আর একই সময় যেহেতু ইয়ালিজও আসিয়ার পেটে ছিল তাই জিন তাকে বেছে নিয়েছে নিজের বলি হিসেবে। আর শেষে জিনেরা তাদের বলি নিয়েই গেল। কালো জাদু বা সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কারো কাছে যাওয়া, এগুলোর বাস্তব প্রমাণ আজকের এই মুভি। তো কেমন লাগলো ঘটনাটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে এমনই নতুন নতুন হরর ভিডিও পেতে চাইলে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।